হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমামেটের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার মাত্র 18টা দিন বাকি রয়েছে। এই কটা দিন অবশ্যই আলমামেটের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যেগুলো লাস্ট মিনিট সাজেশন হিসেবে আসছে সেগুলো অন্তত শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে কমন পড়ে যাবে, এটা আশা করছি। আর অন্যান্য চ্যানেল দেখো, কোনো আপত্তি নেই, কিন্তু আলমামেটের চ্যানেলে যতগুলো ভিডিও আসবে একটাও কিন্তু মিস করবে না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। চলো, প্রথম প্রশ্ন আজকে রয়েছে, হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা হলেন গুলবদন বেগম। দেখো, এখানে চারটে আমি নামা বলবো মুঘল সাম্রাজ্য থেকে, চারটে নামাই খুব ইম্পর্টেন্ট। একটা তো হয়ে গেল হুমায়ুননামা, যেটা গুলবদন বেগম লিখেছেন। এরপর রয়েছে বাবরনামা। বাবরনামা কে লিখেছেন? বাবর নিজেই, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, সম্রাট বাবর নিজেই লিখেছেন বাবরনামা। এরপর তো হয়ে গেল হুমায়ুননামা, তারপর রয়েছে আকবরনামা। আকবরনামা রচনা করেন আবুল ফজল। রচনা করেন আকবরনামা। এরপর রয়েছে শাহজাহাননামা। এইটার আর একটা নাম রয়েছে, কি নাম রয়েছে? পাদশাহনামা। কে রচনা করেন? ইনায়েত খান। তাহলে কি বললাম? বাবরনামা রচনা করেন সম্রাট বাবর, আকবরনামা রচনা করেন আবুল ফজল, হুমায়ুননামা তো গুলবদন বেগম, আর শাহজাহাননামা, যেটার আরেকটা নাম হলো পাদশাহনামা, সেটা রচনা করেন ইনায়েত খান। নেক্সট দেখব, রাম রহিম এক হ্যাই, অর্থাৎ রাম রহিম একজনই, এইটা কে বলেছেন? এইটা বলেছেন কবির। দেখো, ভক্তিবাদ থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে রাম রহিম এক হ্যাই এই উক্তিটির রচয়িতা, মানে উক্তিটি বলেছেন আর কি কবির। বর্তমানে লোকসভার সিট সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 543। দেখো, এখানে একটা ডিটেলস আমি কথা বলবো, যে লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হলো 552, এটা আগে ছিল। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ম্যাক্সিমাম সিট কত? 550। তাহলে এটা প্রথমে গেল, যে আগে 552টা ম্যাক্সিমাম সিট ছিল, এখন বর্তমানে ম্যাক্সিমাম সিট রয়েছে 550টা। এটা গেল প্রথম কথা। এরপর ম্যাক্সিমাম এটা হলে পরেও আগে সিট সংখ্যা ছিল, মানে সদস্য সংখ্যা ছিল 545 জন। 545 জন আগে সদস্য সংখ্যা ছিল, কিন্তু বর্তমানে -2, 545 থেকে দুটো বিয়োগ করলে 543 জন বর্তমানে সিট রয়েছে। এই 543 কেন? দেখো, দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুজনকে প্রেসিডেন্ট ইচ্ছামতো নিয়োগ করতেন এমপি হিসাবে। এই দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, এটা লাস্ট 2019 সালে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই দুটো যে সিট ছিল দুটোকে আউট করে দেওয়া হয়েছে। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির যে সিট দুটো ছিল সেটা দুটোকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তাহলে পরে কি বললাম? ম্যাক্সিমাম স্ট্রেংথ আগে ছিল 552টা, কিন্তু সিট মানে চালু ছিল 545টা, সিট সংখ্যা ছিল 545, ঠিক আছে। বর্তমানে ম্যাক্সিমাম সিট সংখ্যা হলো 550 এবং সিট সংখ্যা রয়েছে 543। ওটা ম্যাক্সিমাম সিট, আর এমনি অ্যাকচুয়াল সিট সংখ্যা হলো 543, ঠিক আছে। আর 2019 সালে 104তম সংবিধান সংশোধনীতে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে যে দুজনকে প্রেসিডেন্ট নিয়োগ করতেন সেটাকে আউট করে দেওয়া হয়েছে। ভারতের উদীয়মান শিল্প কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোকেমিক্যাল শিল্প, যেটা বাংলাতে বলা হয় পেট্রো রসায়ন শিল্প। সেই শিল্পটা হলো ভারতবর্ষের উদীয়মান শিল্প, কারণ এর মাধ্যমে নিউ অনেক শিল্প জেনারেট হবে এবং তার সাথে সাথে অনেক মানুষ নতুনভাবে কাজ পাবে, যে কারণে এটাকে ভারতের উদীয়মান শিল্প বলা হয়। এই পেট্রোকেমিক্যালের সবথেকে বড় সেন্টার কোনটা? তাহলে হয়ে যাবে গুজরাটের জামনগরকে বলা হয় ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের হাব বা সব থেকে বড় সেন্টার। নেক্সট দেখব, 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত?
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 382 জন হলো প্রতি বর্গ কিমিতে। এটা ভারতবর্ষের 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে। এবার দেখো এর সাথে সাথে দুটো অ্যাসোসিয়েটেড রয়েছে। একটা হলো কোথায়, কোন রাজ্যেতে জনঘনত্ব সর্বাধিক, সর্বাধিক রয়েছে কোন রাজ্যতে? দিল্লিতে। দিল্লিতে সর্বাধিক জনঘনত্ব। আর সর্বনিম্ন যদি বলি, সর্বনিম্ন জনঘনত্ব তাহলে হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ঠিক আছে। চলো নেক্সট দেখব, বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। বাকিগুলো একটু দেখব। এই হরিসেন, হরিসেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে। এলাহাবাদ প্রশস্তিতে কার সম্বন্ধে জানা যায়? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানা যায়। অশ্বঘোষের এলাহাবাদ হরিসেনের এলাহাবাদ প্রশস্তি। অশ্বঘোষ তো বুদ্ধচরিত রচনা করেন। এবার বাণভট্ট, বাণভট্ট রচনা করেন হর্ষচরিত। বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি, তিনি রচনা করেন হর্ষচরিত। নেক্সট দেখব, কোন পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় এসেছিলেন মেগাস্থেনিস। মেগাস্থেনিসের লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা। ইন্ডিকা রচনা করেন মেগাস্থেনিস, ঠিক আছে। এবার দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের যুদ্ধ হয়। সেলুকাসের যুদ্ধ হয় এবং সেলুকাস পরাজিত হয়ে যায়, ঠিক আছে। সেলুকাস পরাজিত হওয়ার পর চন্দ্রগুপ্ত মৌর্য কোনো কিছু চাইনি, কোনো জায়গা চাইনি, কোনো কিছু চাইনি। একটা জিনিস চেয়েছিলেন, সেটা হলো সেলুকাসের কন্যা, সেলুকাসের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। এবং দান হিসাবে কোন মেয়েকে নিয়েছিলেন? তার নাম ছিল হেলেনা, ঠিক আছে। এই হেলেনাকে বিয়ে করেন চন্দ্রগুপ্ত মৌর্য। চলো নেক্সট দেখব, জাবতি প্রথা কে প্রচলন করেন? জাবতি প্রথা প্রচলন করেন সম্রাট আকবর। দেখো জাবতি প্রথার আর একটা নাম রয়েছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে, দহসালা সিস্টেম, দহসালা প্রথা, ঠিক আছে। দহসালা প্রথা বা এই জাবতি প্রথা মানে হলো যে 10 বছরে যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, সেই ফসলের উৎপাদনকে অ্যাভারেজ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। টোটাল যে উৎপাদন হচ্ছে সেটাকে 10 দিয়ে অ্যাভারেজ করলে একটা মোটামুটি অ্যাভারেজ প্রত্যেক বছর এত পরিমাণে ফসল উৎপাদন হয়, এইটা জানা যাচ্ছে। এবং তার ভিত্তিতে কর হিসাব করা হতো, কর বা ট্যাক্স হিসাব করা হতো, ঠিক আছে। এই জাবতি প্রথা বা দহসালা প্রথা প্রচলন করলেন সম্রাট আকবর। অ্যাকচুয়ালি এটার রূপকার কে ছিলেন এই দহসালা বা জাবতি প্রথার? তাহলে রাজা টোডরমল। রাজা টোডরমল ছিলেন এই জাবতি প্রথা বা দহসালা প্রথার প্রচলক। চলো নেক্সট দেখব, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? খুবই ভালো প্রশ্ন। 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি 327, ঠিকই আছে। এবার দেখো 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়। হিদাসপিসের যুদ্ধে পুরুর সাথে হয়েছিল, রাজা পুরুর সাথে, এবং পুরু হেরে গেছিল এবং সেখানে বীরত্বের পরিচয় দেয় রাজা পুরু। 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে আলেকজান্ডার, আর 326-এ হয়েছিল হিদাসপিসের যুদ্ধ। নেক্সট দেখব, অবশ্যই কিন্তু খ্রিস্টপূর্বাব্দ, এটাই মাথায় রাখবে। খ্রিস্টাব্দ দিয়ে হয়তো গোলানো থাকতে পারে পরীক্ষাতে, খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টপূর্বাব্দ। চলো নেক্সট দেখব, গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জীবক। জীবক ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসক। অ্যাকচুয়ালি জীবক এই গৌতম বুদ্ধের অস্ত্রোপচারও করেছিলেন, ঠিক আছে। তাই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জীবক। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? শেরশাহের সমাধি বিহারের সাসারামে অবস্থিত। সাসারাম কোথায় অবস্থিত? বিহারের সাসারামে অবস্থিত শেরশাহের সমাধি। এবার কাবুলে কার সমাধি? কাবুলে বাবরের সমাধি কাবুলে অবস্থিত। আর আগ্রা থেকে আরেকটা প্রশ্ন আছে, এটা আকবরের সমাধি কোথায় অবস্থিত? আকবর,
ঠিক আছে, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। বাবরের হয়ে গেল কাবুল, আর আকবরের হয়ে গেল আগ্রা, আর বিহারের সাসারামে অবস্থিত শের শাহের সমাধি। নেক্সট দেখব, শের শাহ ছিলেন সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি হিসাবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে কোন বিষয়টাকে? সঠিক উত্তর হয়ে যাবে ভাষা। ভাষার ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য পুনর্গঠনের সময়কে। যেখানে বাংলা ভাষা সেটাকে পশ্চিমবঙ্গ রাখা হয়েছে, আর তারপর অন্ধ্রপ্রদেশ, তোমার তেলেগু ভাষী যারা ছিল তাদেরকে অন্ধ্রপ্রদেশ, এইভাবে আর কি ভাষার ভিত্তিতে মেনলি ডিফারেন্সিয়েট করা হয়েছিল। মানে রাজ্য যখন পুনর্গঠন করা হয় এই বিষয়টাকে, ভাষাটাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার দেখো, ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে। অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য। কবে তৈরি হয়? 1 নভেম্বর, 1 নভেম্বর 1956। এই সালটাও মনে রাখতে হবে। 1956 সালের 1 নভেম্বর তৈরি হয় অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। নেক্সট দেখব, গ্রিন বেঞ্চ কবে চালু হয়? খুবই ভালো প্রশ্ন। পরিবেশ থেকে যে প্রশ্নগুলো থাকে, মানে একটা প্রশ্ন পরীক্ষায় পাবেই 100%। বাকি ভিডিওগুলোতেও অনেক আলোচনা করেছি, আরও কিছু যেগুলো বাকি রয়েছে সবগুলো ডিটেলস আলোচনা করে দেব পরীক্ষা আস্তে আস্তে। তো গ্রিন বেঞ্চ প্রথম কবে চালু হয়? 1996 সালে। 1996 সালে কলকাতা হাইকোর্ট প্রথম এই গ্রিন বেঞ্চ বলে আলাদা একটা বেঞ্চ তৈরি করে কলকাতা হাইকোর্টের মধ্যে। তাহলে তৈরি হচ্ছে কবে? 1996 সালে। গ্রিন বেঞ্চ হলো পরিবেশ সংক্রান্ত যে মামলা, পরিবেশ বলতে ধরো গাছ কেটে দেওয়া, তারপর কোথাও পুরো একদম যত গাছ আছে সব উপড়ে ফেলে দেওয়া, এই ধরনের যে কেসগুলো, সেই কেসগুলো হ্যান্ডেল করার জন্য তৈরি করা হয় গ্রিন বেঞ্চ। 1996 সালে গ্রিন বেঞ্চ তৈরি হয় কলকাতা হাইকোর্টে প্রথম। এবার ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহারের কারণ কি? ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহারের মেন কারণ হলো লাল রশ্মির বিচ্ছুরণ সব থেকে কম, মানে এদিক সেদিকে বিচ্ছুরিত হয় না, একবারে স্ট্রেট যায় লাল আলো, যে কারণে এই লাল আলো অনেক দূর থেকে দেখা যায়, এবং অনেক দূর থেকে দেখা যায় বলেই কিন্তু বিপদ থেকে মোকাবিলা করা যায়, এবং বিপদের সংকেত হিসাবে লাল রঙকে ব্যবহার করা হয়। ঠিক আছে, লাল রশ্মির সবচেয়ে বিচ্ছুরণ কম, যে কারণে ট্রাফিক সিগন্যালে এটাকে ব্যবহার করা হয়। নেক্সট দেখব, লোকসভার প্রতিদিনের প্রথম 1 ঘন্টাকে কি বলা হয়? প্রথম 1 ঘন্টাকে বলা হয় কোশ্চেন আওয়ার। দেখো, দুটো প্রশ্ন এখান থেকে আসে। প্রথম 1 ঘন্টা হয়ে গেল কোশ্চেন আওয়ার, 11টা থেকে 12টা। ঠিক আছে, এবার দেখো 12টা থেকে দুপুর 12টা থেকে 1 ঘন্টা, মানে 1টা। ঠিক আছে, 1টা, এই টাইমটাকে বলা হয় 0 আওয়ার। এইটা থেকে অনেকবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসছে যে 0 আওয়ার কোনটাকে বলা হয়? দুপুর 12টা। দুপুর 12টাকে 0 ধরা হচ্ছে, যে কারণে 12টা থেকে 1টা এই টাইমটাকে 0 আওয়ার বলা হয়। আর প্রথম 1 ঘন্টা, যেটা 11টা থেকে 12টা, সেই টাইমটাকে কোশ্চেন আওয়ার বলা হয়। চন্দ্রযান 2 মিশন কবে প্রেরিত হয়? দেখো, 2019 সালে তো প্রেরণ হয়েছে, এবার ডেটটা মনে রাখতে হবে। ডেট হলো 22শে জুলাই 2019। 2019-এর 22শে জুলাই চন্দ্রযান 2 মিশন প্রেরণ করা হয়। এবার আমাদেরকে জানতে হবে যে ল্যান্ডার, এই ল্যান্ডারটার নাম কি আর রোভারটার নাম কি? দেখো, রোভারটার নাম আমি আগে কিন্তু ল্যান্ডার রোভার দুটোই বলেছি। রোভারটার নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা হোমওয়ার্ক শেষ মুহূর্তে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই হোমওয়ার্কটা অবশ্যই ট্রাই করবে। রোভারটা আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে উত্তর দেব, ভুল দাও ঠিক দাও প্রত্যেকে ট্রাই করো। আর ল্যান্ডারের নাম হলো বিক্রম। আচ্ছা, তোমাদের পরীক্ষার সামনে আর হোমওয়ার্ক দিচ্ছি না, বাদ দাও। এটার নাম হলো, রোভারের নাম হলো প্রজ্ঞান। এই কটা দিন জাস্ট তোমরা পড়াশোনাই করো, কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। ঠিক আছে, ল্যান্ডারের নাম হলো বিক্রম আর রোভারের নাম হলো প্রজ্ঞান। এবার তার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোন মানে রকেটের সাহায্যে প্রেরণ করা হয়েছিল, সেটা হয়ে যাবে GSLV MK3।
জিএসএলভি MK3 এই যে রকেটটা, এর সাহায্যে চন্দ্রযান 2 মিশন চালু করা হয়েছিল। এবার কোথা থেকে করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশের বিক্রম সারাভাই স্পেস স্টেশন থেকে। ঠিক আছে, চলো নেক্সট দেখব। বাংলার বাংলার ফরমান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দান করেন কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হয়ে যাবে ফারুকশিয়ার। আমরা বলে থাকি ফারুকশিয়ারের ফরমান। সেই ফারুকশিয়ারের ফরমান কবে পেশ করা হয়? 1717 সালে। তাহলে 1717 সালে ফারুকশিয়ার ফরমান জারি করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। গলার অবস্থা খুব খারাপ। যাই হোক, পরের প্রশ্ন হলো, কাকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে চার্লস মেটকাপকে বলা হয় ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা। কারণ তার আগে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? 1878 সালে। কে চালু করেন? লর্ড লিটন চালু করেন এই দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, যেটা থেকে মুক্তি দিয়েছিলেন চার্লস মেটকাপ। তাই তাকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। পরের প্রশ্ন দেখব, সাম্প্রতিক কে ইসরায়েলের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে আইজ্যাক হারজোগ। দেখো, প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি দুটোই রিসেন্টলি নিয়োগ হয়েছে। রাষ্ট্রপতি হয়েছিলেন আইজ্যাক হারজোগ, এবং তার সাথে প্রাইম মিনিস্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো নেপতালি বেনেট হলো প্রাইম মিনিস্টার ইসরায়েলের মুদ্রার নাম কি? সেকেল। ঠিক আছে, এবার দেখো, ইসরায়েলের প্রাইম মিনিস্টার বর্তমানে রয়েছেন নেপতালি বেনেট। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং তার সাথে রাষ্ট্রপতির প্রেসিডেন্টটাও মনে রাখতে হবে, আইজ্যাক হারজোগ। আজকের লাস্ট প্রশ্ন, মিয়োকা বরা এই স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? রিসেন্টলি এটা নাম চেঞ্জ করা হয়েছে, তাই নামটা খুব ইম্পর্ট্যান্ট। মিয়োকা বরা এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মহেশনগর। এটা কোথায় অবস্থিত? রাজস্থানে এই মিয়োকা বরা এই স্টেশনটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে মহেশনগর। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।